দোস্ত, আমার একটু সিরিয়াস কথা আছে তোর সাথে। কি সিরিয়াস কথা বল। অনেকদিন ধরেই ভাবছি বলবো, কিন্তু মানে বলার সুযোগটা হয় নাই আর কি। আচ্ছা, এখন মানে খুবই সিরিয়াস ভাবে বলতেছি তোরে, উইল ইউ ম্যারি মি? এখন হ্যাঁ, সিরিয়াসলি। এখানে বিশাল চারণভূমি, তার মধ্যে দেখি বেশ কিছু ছাগলের বাচ্চা, গরু আছে। সো ওখানে এখন প্ল্যান করলাম যে জোর করে হলেও কথা শোনাইতে হবে। সো আমরা এখন ছাগল জোর করে ধরছি। ছাগলকে তোর কথা শোনানো যায় না, হ্যাঁ, right? এখন জোর করে ধরায় চারপাশ থেকে মানুষজন দাঁড়ায় আছে এবং ওর ভয় দিয়ে এখানে বহির্বা বাসায় রাখছি। এবং ওর সাথে আমি খুব মজার গল্প করতেছি যে তোমার ভাবির সাথে আমার এই প্রণয়, মানে ওই যে চঞ্চল স্যার যেটা বলতেছিলেন আর কি। জীবনে আসলে মানে ছোটবেলা থেকে ক্লাস 10 অবধি কোনোদিন আমি স্টেজে উঠিনি। ছিলাম ব্যাক বেঞ্চার, পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, এক্সট্রা কারিকুলামেও ভালো ছিলাম না। একটা দেখবেন সিন আছে চিচোরেতে, 80 জনের মতো মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে। 3 ইডিয়টসে 30 জনের মতো একটা সিন আছে শর্ট প্যান্ট পরে। এগুলো কিন্তু খুব টাফ সিন, বাংলাদেশে মেইন স্ট্রিম সিনেমায়ও খুব একটা দেখতে পাবেন না। এই মানুষগুলোকে যখন আপনি শর্ট প্যান্ট পরিয়ে শর্ট নিচ্ছেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এই ছবিটা তোলার জন্য আমি 4 মাস ধরে আমার চুল বড় করি, যে ওই গেট আপটা নিতে হবে। প্রিয় দর্শক, আনন্দ আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। কি একটু অবাক হচ্ছেন? না, শুধু আমির খান না, আমার সাথে উপস্থিত আছেন চঞ্চল চৌধুরী। কি আরও অবাক হচ্ছেন? হ্যাঁ, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি একসঙ্গে আমির খান, চঞ্চল চৌধুরীর মতো অনেকগুলো ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করেছেন এবং সেটা খুব দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। আমি কথা না বাড়িয়ে তার সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন জিসান আহমেদ। জিসান আহমেদ, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনাকে তো এখন অনেক ধরনের চরিত্রেই দেখা যায়, কখনো আমির খানের পিকে, কখনো 3 ইডিয়টস, কখনো জোকার, আবার কখনো চঞ্চল চৌধুরীর সেই মনপুরার গানের দৃশ্য আপনাকে দেখা যায়। সো এই যে এতগুলা চরিত্রে আপনি নিজেকে ধারণ করেন, সেটা কিভাবে? আসলে অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। আর যতগুলো চরিত্রে কাজ করেছি, যতগুলো সিনেমা নেই, সবগুলো আসলে আমার নিজের পছন্দের সিনেমা এবং ভালো লাগার জায়গা থেকে। আর ফিল করতে হয়, আসলে অনুভব করি যে আমি এই চরিত্রটা হব, ভাই অমুক এত বিখ্যাত অভিনেতা একজন থাকে, তার মতো হওয়া। সো ওই জায়গা থেকে, অভিনয়ের ভালো লাগা থেকে এবং তাদের দেখে ইন্সপায়ার হওয়ার জায়গা, মানে ইন্সপায়ার হয়ে আসলে এই কাজগুলো করা। আমি একটু শুরুতে জানতে চাই আসলে যে আপনি এই রিমেক করার প্ল্যানটা কবে থেকে করলেন? এই ভাবনাটা কবে থেকে এলো আপনার মাথায়? রিমেকের প্ল্যানটা আসলে করোনাকালীন সময় থেকে। তখন আসলে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এবং এ সময় একটা দিনে আসলে আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন সোশ্যাল মিডিয়াতে চঞ্চল চৌধুরী স্যারের আয়নাবাজির একটি ক্লিপ আসে এবং এটা দেখে মনে হয় যে আমি যদি এরকম চরিত্রে এরকম অভিনয় করতে পারতাম। তো ওই বাসায় বসে একা রুমের মধ্যে আমি ওই ভিডিওটারই একা একা তৈরি করার চেষ্টা করি এবং ভিডিওটা আমি তৈরি করি এবং যখন সোশ্যাল মিডিয়া আপলোড করি, এরপর থেকে ওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সময় এবং চঞ্চল চৌধুরী স্যার অবধি পৌঁছে যায়। এটা আমাকে আসলে ভীষণ মোটিভেট করে যে যাকে ছোটোবেলা থেকে বড় হয়েছি অভিনয়ে, সো তিনি আমার কাজ দেখেছেন, এটাকে আমাকে ইন্সপায়ার করে এবং তিনি সেখানে মন্তব্যও করেন। তো ওই যে শুরুটা, জার্নিটা 2020 সাল থেকে এখন অবধি চলছে। আচ্ছা, আপনার প্রথম রিমেক কোনটা ছিল? আয়নাবাজি সিনেমা। যতদূর জানি আপনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং আপনি যখন বিশ্ববিদ্যালয়ে আসার পরে হুমায়ুন ফরিদী, বাংলাদেশের একজন লিজেন্ডারি অভিনেতা, তার একটি ছবি আপনি রিমেক করেছিলেন। মানে সেই সেম জায়গা, সেম স্টাইলের চুল রেখে আপনি একটা ছবি প্রথমে রিমেক করেছিলেন। এটা কি মানে সত্যি নাকি আগে অন্য কিছু? এটা সত্যি, আসলেই সত্যি। আমি প্রথম দিকে আসলে ছবি কসপ্লে করতাম, বিভিন্ন জনপ্রিয় অভিনেতাদের ছবি কসপ্লে থেকে তারপরে ভিডিওতে আসি। তো হুমায়ুন ফরিদী স্যারের যে ছবিটা কসপ্লে করি সেটা 2021 সালে ডিসেম্বরের দিকে করা। এটি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন পরে যে চালু হলো, তখন বিশ্ববিদ্যালয়ে এসে আমি আগে থেকেই এটার জন্য প্ল্যান করে রেখেছিলাম এবং এই ছবিটা তোলার জন্য আমি 4 মাস ধরে আমার চুল বড় করি, যে ওই গেট আপটা নিতে হবে। তো ওই বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পরপরই আমি এসে আসলে হুমায়ুন ফরিদী স্যার যেখানে বসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হলের বারান্দায়, আমি সেখানে বসে সেম গেটআপে ছবিটা তুলি। আচ্ছা, আপনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন, কোন বিভাগে পড়েন আপনি? নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। নাটক ও নাট্যতত্ত্ব। তার হচ্ছে অভিনয়টা আসলে আপনার মানে ভিতরে আপনি ধারণ করছেন, যেহেতু নাট্যতত্ত্বে পড়ছেন। তো এই যে মানে জার্নিটা একটু জানতে চাই, আপনি কবে থেকে মনে হলো যে নাট্যতত্ত্বে পড়তে চান বা অভিনেতা হতে চান? এই স্বপ্নটা কবে থেকে বুনতে শুরু করেছেন? জীবনে আসলে
মানে ছোটবেলা থেকে ক্লাস 10 অবধি কোনোদিন আমি স্টেজে উঠিনি। ছিলাম ব্যাক বেঞ্চার, পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, এক্সট্রা কারিকুলামেও ভালো ছিলাম না। কাকতালীয়ভাবে 2016 সালে আমি যখন কলেজে পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন থেকে আসলে অভিনয়ের সাথে জড়িয়ে যাওয়া। কিভাবে জড়িত হলেন? জড়িতটা আসলে আমি একদিন আমি এই মেসে থাকতাম, সেখানে আসলে আমার বড় ভাইদের সাথে ঘুরতে বের হয়েছি এবং সেখানে দেখলাম যে একটা লিফলেট যে অভিনয়ের জন্য নতুনদের নেওয়া হবে। সো আমি ওখানে যোগাযোগ করি। আমি আদতে অভিনয় কিছুই জানি না। সো ওই যে চিন্তা ভাবনা থেকে আমি ফোন করলাম ওখানে এবং তাদের সাথে যোগাযোগ করলাম। ওখানে যোগাযোগ করে আমি অভিনয়ের আগ্রহ প্রকাশ করি এবং সেখানে যুক্ত হওয়ার তাদের ক্রাইটেরিয়াগুলো শুনি। পরবর্তীতে তারা আমাকে বলে যেগুলো, আমি সেগুলো পূরণ করি। যদিও তাদের সাথে আমার কাজ হয়নি, কিন্তু তাদের মাধ্যমে আমি ওখানে থিয়েটারের সাথে যুক্ত হয়ে যাই এবং 2016 সালে আমি যখন কলেজে পড়তাম সেখান থেকে আসলে অভিনয় জার্নিটা শুরু। এরপরে আমার যে কলেজে পড়তাম সেখানে আমার এক ম্যাম ছিলেন, বর্ণালী ম্যাম। বলা যায় যে ম্যামের হাতে অনেকটা আমার হাতে করি। প্রথম কোনো প্রতিযোগিতা ভিত্তিক অভিনয়ে আমি অংশগ্রহণ করি ম্যামের হাত ধরে। কলেজে একটা কম্পিটিশন হচ্ছিল, সেখানে অভিনয়ের উপজেলা পর্যায়ে এরকম পাঠানো হবে। তো আমার কলেজ থেকে আমাকে সিলেক্ট করলেন ম্যাম অনেকের মধ্যে থেকে। এটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ জীবনে কোনোদিন স্টেজে না ওঠা ছেলেটা প্রথমবার এরকম কম্পিটিশনে যাচ্ছে। হ্যাঁ, এটাও ম্যামের মাধ্যমে আমি সুযোগটা পাই এবং আমি সেখানে গিয়ে রীতিমতো প্রথম হয়ে যাই উপজেলায়। আপনার বেড়ে ওঠাটা কোথায়? মফস্বলে নিশ্চয়ই। আমার বেড়ে ওঠাটা গ্রামে, একেবারেই গ্রামে, গোপালগঞ্জের কোটালীপাড়াতে। আমি সেখানে ছোটবেলাটা ছিলাম। তারপরে আমার পড়াশোনা মাধ্যমিক চলে যায় পিরোজপুরে। সেখানে আমি আমার ফুফুর বাসায় থেকে পড়াশোনা করি এবং সেখানে আমার একটা ভালো মেমোরি আছে। আমার অভিনয়ে আসার পিছনে ওখানে একটা বড়সড় ইন্সপায়ার আছে, যদিও আমি কলেজের সাথে কলেজে এসে অভিনয়ে জড়িয়ে যাই। সো 2016 থেকে 2023 8 বছরের একটা জার্নি চলছে। আর ভিডিও মেকিংয়ের জার্নিটা আপনি বলতে পারেন 2020 থেকে, অর্থাৎ 3 বছরে আসলে ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ এবং তার আগে আসলে অভিনয়ের সাথে আছে 8 বছর ধরে। আচ্ছা, আমি একটু জানতে চাই, আসলে আপনি তো একাধারে অভিনেতা এবং ডিরেক্টর, মানে আপনার যে কাজগুলো সেগুলো ডিরেকশন আপনি নিজেই দিচ্ছেন। তো কোন পরিচয়টা আপনাকে বেশি স্বাচ্ছন্দ্য দেয়, ডিরেক্টর নাকি অভিনেতা? আসলে অভিনেতা হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মানুষজন এখন আমার ডিরেকশনটাকেই খুব বেশি ভালোভাবে নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো দুটোই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে, অভিনয় এবং ডিরেকশন। আমাকে অভিনয়টা টানে, কিন্তু ডিরেকশনটা আবার আমার থেকে নাকি ভালো বের হয় আর কি, দর্শক বলে যেটা। আপনি তো অনেকগুলো সিনেমা রিমেক করেছেন, আমরা দেখেছি জোকার করেছেন, পিকে করেছেন, থ্রি ইডিয়টস করেছেন, আর রিসেন্ট বোধ হচ্ছে সিচুর করেছেন। তো এই যে বড় বাজেটের সিনেমাগুলো আপনি একদম জিরো বাজেটে কীভাবে তৈরি করছেন, এটা কীভাবে সম্ভব হচ্ছে? আসলে এটা সম্ভব আসলে আমার বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমি অগপটে সবসময় একটা কথাই বলি যে আমার বিশ্ববিদ্যালয় আমাকে সবাই সাপোর্ট করে। তাদের সাপোর্ট না পেলে আসলে ধরেন এই 80 কোটি বা 100 কোটি টাকার একটা সিনেমাকে জিরো বাজেটে করা সম্ভব হতো না। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবার আন্তরিক সহযোগিতা আসলে সম্ভব। এই যে মানুষগুলো আপনার সিনেমাতে অভিনয় করছে, রিমেকে যে অভিনয় করছে, এই মানুষগুলোকে আপনি কিভাবে কনভিন্স করছেন? তাদেরকে কিভাবে হচ্ছে আপনার মানে কথা অনুযায়ী তাদেরকে কাজ করিয়ে নিচ্ছেন, কিভাবে সম্ভব হচ্ছে এটা? আচ্ছা, যারা কাজ করছে তারা মূলত সবাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বন্ধু এবং ছোট যারা আছে সবাই ক্যাম্পাসেরই। বাইরে থেকে অনেকেই আসে কাজ করতে চায়। এখন যেটা হয়, তারা প্রথম থেকে আমি সবসময় কাজের ক্ষেত্রে একটা জিনিস এনশিওর করেছি যে কোয়ালিটি। কাজ বছরে একটা করি, 2টা করি, কাজে কোয়ালিটি থাকবে। আমি যখনই কোয়ালিটিফুল কাজ করতে শুরু করলাম, সবাই আমাকে সাপোর্ট করতে শুরু করলেন এবং এজন্য আমি যখনই কোনো কাজের জন্য কাউকে বলেছি, কোনো বড় ভাই, আপু বা বন্ধু বা ছোট যারা আছে, যাকেই বলেছি, আজ পর্যন্ত কেউ আমাকে না করেনি। সো এই জায়গাটা আমি তাদের কাছ থেকে পেয়েছি যে আমি বলেছি, একটা দেখবেন সিন আছে চিচোরেতে 80 জনের মতো মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে, 3 ইডিয়টসে 30 জনের মতো একটা সিন আছে শর্ট প্যান্ট পরে। এগুলো কিন্তু খুব টাফ সিন, বাংলাদেশে মেইন স্ট্রিম সিনেমায়ও খুব একটা দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, মানে ছোট ভাই যারা আছে, বন্ধু যারা আছে, এরা সবাই যথেষ্ট আন্তরিক। আমি জানি না ওরা আমার কেন এতটা ভালোবাসে। আসলে ইন্টারাপ্ট করি আপনাকে এই জায়গাটাতে, যে আমি সিচুরে কিংবা হচ্ছে থ্রি ইডিয়টসে দেখেছি যে অনেকগুলো মানুষ হচ্ছে একেবারেই শর্ট প্যান্ট পরে, আমরা যদি মানে বলি জাঙ্গিয়া পরে একদম, ঠিক আছে? তো এই যে শর্ট প্যান্ট পরে এই মানুষগুলোকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা মানে বড়, যথেষ্ট সিনিয়র, তারা যথেষ্ট বড় হয়েছে, এই মানুষগুলোকে যখন আপনি শর্ট প্যান্ট পরে শর্ট নিচ্ছেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এবং এই ব্যাপারটা একটু জানতে চাই, একদম ডিটেলসে জানতে চাই। চমৎকার এবং একই সাথে এক্সাইটেড। আমার মাঝে মধ্যে টেনশনও হয় আসলে হবে কিনা। তো আমাদের টিমে যারা আছে, ছোট ভাইরা আমার, আমি একটু আবার ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যখন তাদেরকে অ্যাপ্রোচ করলেন, শর্ট প্যান্ট পরানোর একটা সিনের কথা যখন বললেন, ফার্স্ট তাদের রিয়াকশনটা কি ছিল আর আপনি তাদেরকে কনভিন্স কিভাবে করলেন? একটা জিনিসই বললাম, দেখো আমরা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা হয়তো 4 বছর পর এখানে থাকবো না,
কিন্তু আমরা এমন কিছু একটা করতে চাই ভিজুয়াল, যে মেমোরিটা আমাদের সারা জীবনের জন্য থেকে যাবে। শর্ট প্যান যে ওরা পড়ছে এমন না, আমি নিজেও পড়ে দাঁড়াইছি ওদের সাথে, এবং যখনই 80 জনকে আমি সার্কেল করলাম এবং তাদের ব্রিফ করলাম যেটা করব আমরা, তো ওরা সবাই একটু ইতস্ত বোধ করতেছিল। তো সবার আগে আমি সবার সামনে এটা করলাম যে দেখো এখানে মোটামুটি সবাই আমাকে চিনে, আমি যদি পারি তোমরাও পারবে। তাহলে কি সবার আগে মানে শর্ট প্যান্ট আপনিই পড়েছেন? হ্যাঁ, লিড তো আমাকেই দিতে হবে, অ্যাজ এ ডিরেক্টর অ্যাক্টর যেটাই বলেন লিড তো আমাকেই দিতে হবে, বাকি সবাই আমাকে সঙ্গ দিয়েছে। সো এই জায়গা থেকে আসলে সবার সাপোর্টটা পেয়েছি। আচ্ছা, এই যে লোকেশন আমরা দেখি যে 3 ইডিয়টসে কিংবা পিকেতে, সেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা বড় একটা সাপোর্ট আপনার জন্য মনে হয় যে প্রায় অনেকটা লোকেশন সেম লোকেশন আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ক্যারেক্টার, আমরা যে ক্যারেক্টারগুলো দেখি প্রায় অনেকটা দেখা গেছে সিমিলার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে বা প্রায় সাদৃশ্য লাগছে। সো এটা কিভাবে আপনি খুঁজে বের করেন বা কত সময় লাগে আপনার খুঁজতে? ধরেন একজন বাস হেল্পার যখন বাসের মধ্যে দেখে, সে দেখে যে বাসের মধ্যে কতজন যাত্রী না, সে দেখে টাকা 10 টাকা 20 টাকা তার ভাড়াটা দেখে। আর আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমি যখন আমার ছোট ভাই ব্রাদারদের বা ছোট বোনদের দেখি, তখন আমার মনে হয় এই কারিনা কাপুর, এই আনুষ্কা শর্মা, এই অমুক অমুক, মানে অ্যাজ এ ডিরেক্টরের দৃষ্টিতে আমি সবসময় ভাবি যে আসলে সিমিলার কে আছে আমার ক্যাম্পাসে। ধরেন এই চরিত্রের সাথে কে যায়, যেমন 3 ইডিয়টসে যে রাজু চরিত্রটা করেছে আমার ডিপার্টমেন্টেরই বন্ধু শরীফ ওর নাম। তো আমি 3 মাস আগে, মেকিংয়ের 3 মাস আগে বলি যে তুমি এই ক্যারেক্টারটা করবে, কারণ আমার ওকে দেখে মনে হয়েছিল যে হয়তো রাজু রাস্তগীর চরিত্রের সাথে ওর ফেসটা বেশি মিল। ঠিক তেমনি যে চরিত্রে সেক্সা চরিত্রে করলেন, তাকে আমি প্রায় 6 মাস আগে বলে রেখেছি, ঈদের ছুটিতে আমি বাসায় যাই যখন, তখন বলে রেখেছি যে তুমি ওয়েট গেইন করো। ও এমনি একটু নাদুস নুদুস, তারপর বললাম যে ওয়েটটা গেইন করো, তোমাকে সেক্সার মতো লাগবে, আমরা সিচরে করবো এবার। সে রাজি। সো এইভাবে আসলে আমি দেখি যে আমার দেখা মানে মুভির চরিত্রের সাথে কার সাথে যায়, মানে এটা আমি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, হয়তো এর সাথে এটা যেতে পারে। যদি চাই তখন আমি তাকে অ্যাপ্রোচ করি যে আমি এটা ভাবতেছি আপনাকে নিয়ে বা তোমাকে নিয়ে, তখন তাদের ফিডব্যাকটা শুনি। সো এখন অবধি আমার না শুনতে হয়নি, এটা আমার বড় পাওয়া। এখন তো আপনি মোটামুটি পপুলার, আপনাকে বেশ মানুষ চিনে আপনাকে, তো আমরা সেলিব্রিটি বলতেই পারি। তো ক্যাম্পাসে হচ্ছে আপনার বন্ধুবান্ধব বা হচ্ছে সিনিয়র জুনিয়র বা টিচাররা আপনাকে কীভাবে ট্রিট করে? যথেষ্ট ভালো, আমি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছি সে জায়গা থেকে। আর ক্যাম্পাসে আমি সেলিব্রিটি হতে চাই না, আমি আসলে সবার কাছের একটা মানুষ হয়ে থাকতে চাই। যে সবার হয় না সেলিব্রিটি তারকা হয়ে আবার খুব সহজে আবার হারিয়েও যায়, আমি হারিয়ে যেতে চাই না, আমি সবার মাঝে থাকতে চাই কাজ দিয়ে, কাজের মাধ্যমে। আমার টিচার আমাকে খুব ভালোভাবে নিয়েছে, কাজ করছি, এবং তারা আরও চান যে আমি আরও ভালোভাবে শিখে আসলে মেইন স্ট্রিম সিনেমাতে আসি। সো সেজন্য আমি নাটক ও নাট্য বিভাগে পড়াশোনা করছি, শিখছি, শেখার চেষ্টা করছি। আমার কাজগুলোতেও ভুল হয়, তারপরে শুধরে নেবার চেষ্টা করি। সো সব মিলেই আর কি চলছে। সেম ব্যাপারটা জানতে চাই যে আপনি যখন গ্রামে যান, আপনার এলাকাতে যান, তখন এলাকার মানুষজন আপনাকে কিভাবে ট্রিট করে, বা তখন তারা আপনার সাথে সেলফি টেলফি তুলতে চায় কিনা, বা এই ব্যাপারে একটু জানতে চাই। সেলফি এটা সব জায়গায় নর্মাল, ধরেন ছবি তুলতে চায়। গ্রামে ক্যাম্পাস আমি দুটাকে আলাদা করবো না, দুটোই আমার নিজস্ব জায়গা। সেখানে সবাই, আমি সবার, কারো কাছে আমি ভাই, কারো কাছে আমি বন্ধু, কারো কাছে আমি ছোট ভাই, বা কারো কাছে আমি সন্তান তুল্য। সো তাদের কাছে আমি সেলিব্রিটি হতে চাই না, আমি তাদের সন্তান হিসাবেই থাকতে চাই বা তাদের আপনজন হিসাবেই থাকতে চাই। আর বাংলাদেশের অনেকেই মানে প্রতি মাসে হয় 15 থেকে 20 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে আমার সাথে দেখা করতে, হয়তো কাজের প্রতি ভালো লাগা থেকেই। সো এটা আমি এনজয় করি। এই যে দেশের দূর দূরান্ত থেকে কেউ, খাগড়াছড়ি থেকে কেউ, বরগুনা থেকে কেউ, রাজশাহী থেকে দেখা করতে আসে। ঢাকার মধ্যে থেকেও অনেকে যায়, মিরপুর থেকে বা গাবতলী থেকে, বিভিন্ন জায়গা থেকে আসলে দেখা করতে আসে। সো এটা আসলে ভালো লাগে, যে নতুন হিসেবে আমি যখন কাজ করি যে না আমার কাজটা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, সো এটা ভালো লাগে। আপনি তো মানে মেইন স্ট্রিম সিনেমাতে কাজ করতে চান, তো অভিনয় নিয়ে এই মুহূর্তে আপনার কি ভাবনা? শুধু কি রিমেক করে যাবেন, নাকি হচ্ছে মৌলিক কোনো গল্পে কাজ করার চিন্তা ভাবনা আছে? অলরেডি আমরা আমাদের অফিসিয়াল পেজ এবং সবগুলো প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্সমেন্ট করেছি যে আমরা মৌলিক কাজ করতে চাই। মৌলিক কাজই আসলে একজন অভিনেতা বা একজন ডিরেক্টরের সবচেয়ে বড় পরিচয়। রিমেকটা করা আসলে আমাদের সক্ষমতাটাকে দেখানোর জন্য, যে দেখেন আমরা চিচড়িতে 300 শিক্ষার্থীকে নিয়ে অভিনয় করেছি, 3 ইডিয়টসে 80 জন ছিল, পিকেতে 80 জন ছিল, বা জোকারে 100 জন ছিল। আপনারা দেখেন আমরা অভিনয়কে কতটা ভালোবাসি, জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা অভিনয়কে ভালোবাসে, সেটা আমরা দেখাতে চাচ্ছি। যে এত বড় অ্যারেঞ্জমেন্ট, 5 মাস ধরে একটা প্রজেক্ট করা এতগুলো মানুষকে নিয়ে, এটা অভিনয়ের প্রতি ভালোবাসা না থাকলে সম্ভব না, এটাই দেখাতে চাচ্ছি আসলে। তার মানে হচ্ছে আপনারা অলরেডি কাজ শুরু করেছেন মৌলিক গল্পে কাজ করার? হ্যাঁ, আমরা মৌলিক গল্প বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তো আপনার যে এই যে সিনেমার যে প্রপসগুলো যেগুলো আছে, আমরা যে রিমেক করেন, সেটা তো অনেকটা হুবহু করতে হয়, তো এই প্রপসগুলো আপনি কিভাবে তৈরি করছেন? এর একটা জার্নির কথা বলি। পিকেতে আমাদের বেশ কিছু প্রপসের ব্যবহার হয়েছিল ওখানে। আপনারা দেখবেন একটা রেডিও,
তারপর হেলমেট, তারপর ছিল ওই যে ওর গলায় কিছু পুঁথির মালা, তারপর হচ্ছে ব্রিফ কেস। হ্যাঁ, ডিফারেন্ট, মানে পিকেটাই সবচেয়ে বেশি টাফ ছিল প্রফসের ক্ষেত্রে। আমার পিকের রেডিওটা আমার এক বন্ধু পুরো ঢাকা খুঁজে গুলিস্তান থেকে একটা কিনে নিয়ে গেছে। তারপর দেখলাম যে ওই মডেলটা মিলেনি রেডিওটার। পরে আমি আমার গ্রুপে আবার জানাই, আমার পরিচিত যারা আছে বড় ভাইদের জানাই। আমার এক দাদা যশোর থেকে ওই পিকের সেম রেডিওটা যশোর থেকে নিয়ে আসছে। অ্যাজ এ ছোট ভাই হিসেবে আমি তার কাছে এতটা ভালোবাসা পেয়েছি। মানে আমি এই জাস্ট একটা এক্সাম্পল, সে যশোর থেকে গিয়ে নিয়ে এসেছে আমার জন্য একটা রেডিও। তেমনি একটা হেলমেট লাগবে, হলুদ রঙের হেলমেট, সেটা ম্যানেজ হচ্ছিল না। তখন আমি আমার এক বন্ধুকে বলার পর সে নিজের বাইকের হেলমেট নিজে রং করে আমাকে দিয়েছে, হেলমেট ম্যানেজ হয়ে গেল। ব্রিফ কেসটা মার্কেটে পাচ্ছিলাম না, কোথায় পাওয়া যায় ব্রিফ কেসটা। তখন আমার এক বন্ধু, তার দাদুর শেষ স্মৃতি, দাদু মারা গেছে অনেক আগেই, সো সেই শেষ স্মৃতি, মানে তার শেষ স্মৃতিটা সে হলে রেখে দিয়েছে তার কাছে। সো সেখান থেকে সে ব্রিফ কেসটা বললো যে আমার কাছে আছে, তুমি আমার কাছ থেকে নাও। সো তার ব্রিফ কেসটা আমাকে দিল। ঠিক এমনি প্রত্যেকটা প্রপস, কস্টিউমগুলো ব্যবহার করেছি পিকেতে ম্যাক্সিমাম। আমাদের হলের যে তাবলিকের ভাইরা আছেন তাদের কিছু পাঞ্জাবি, আবার ক্যাম্পাসে যারা বোরখা পরেন তাদের কাছ থেকে কিছু বোরখা ম্যানেজ করি, কালেকশন করে আসলে। আর ছোট ছোট কিছু টুকরা কাপড় কিনি যেগুলো থেকে অন্যান্য ধর্মাবলী, আমরা তো বেশ 4 থেকে 5টা ধর্মের সিন দেখিয়েছি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং শিখ, প্রত্যেকের আলাদা আলাদা কস্টিউম। এখন ধরেন মুসলিম বা হিন্দুদেরটা ম্যানেজ করা সম্ভব হলেও বাকি কিন্তু অ্যাভেলেবেল না। শিখ বা পাদ্রিদেরটা এটা আমাদের বানাতে হয়েছে। ওই যে জিরো বাজেটের পরে যে হালকা কিছু খরচ হয় সেটা এই সব জায়গায় আসলে, যেটা একান্ত ম্যানেজ না হয় সেক্ষেত্রে, বাট ম্যাক্সিমামে ম্যানেজ হয়ে যায়। এবং আরেকটা বড় বিষয়, পিকেতে দেখবেন একটা চেয়ার আছে শূন্যের উপর ভেসে থাকে, শূন্যের উপর। তো ওটা আমার হলের বন্ধু শিহাব নামর, ও নিজে নারায়ণগঞ্জ থেকে স্টিল এনে সে নিজে ক্যাম্পাসে বসে আমাকে বানিয়ে দিয়েছে। মানে প্রায় 1 মণ ওয়েট ওই স্টিলগুলো সে নারায়ণগঞ্জ থেকে ব্যাগে করে নিয়ে আসছে, সে এটা আমাকে বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার এই যে বন্ধু বা ক্যাম্পাসের সিনিয়র জনি আপনাকে এভাবে সাপোর্ট করছে, আপনি আসলে তাদেরকে কোন মন্ত্র বলে তাদের কাছে বশ করেছেন একটু জানতে চাই আসলে। আমি জানি না, আমি আসলে জানি না তারা কেন আমাকে এতটা ভালোবাসে। তবে আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা ফিল করি যে আমার পুরো জাহাঙ্গীরনগরের প্রতি আমি অকপটে কৃতজ্ঞ, এবং এখানে যারা আছে সবাই আমাকে এতটা ভালোবাসে। আমি জানি না কেন আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি না। সো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ ফিল করি, তারাই বলতে পারবে যে কেন তারা আমাকে ভালোবাসে। আচ্ছা, শুটিং করতে গিয়ে মানে অনেক ধরনের অভিজ্ঞতা তো হয়, এমন কোনো মজার স্মৃতি এই মুহূর্তে মনে পড়ে যেটা আসলে খুব বেশি ফানি ছিল বা সারা জীবন আপনার মনে থাকবে, এরকম কোনো স্মৃতি আছে? সারা জীবন মনে থাকার মতো অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। আমরা যদি 3 ইডিয়টসের কথা বলি, 3 ইডিয়টসে যখন আমরা শর্ট প্যানের সিনটা নেই যে সবাই জাহাপনা তু সিগারেট হো তফা কবুল করো, এর আগে তো কখনো এই ধরনের সিন করিনি। আমি খুব টেনশনে ছিলাম, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমার খুব টেনশন হচ্ছিল। মানে মনে হচ্ছিল কেন জানি কান্না আসতেছে, কাউকে ফোন দিব, খুব ক্লোজ কাউকে ফোন দিব না, আবার শর্টফট করতেছি যে আসলে কি সবাই রাজি হবে কিনা, কারণ তার আগে আমি কখনো এইভাবে সিন করিনি। সো ওইটা যখন আমি শুরু করলাম এবং ওইটা যখন আমি শেষ করতে পারলাম, আমার যে ওই আনন্দটা, এটা আমি আসলে আজ পর্যন্ত কোথাও পাইনি যে হ্যাঁ এরকম একটা ফিলিংস ছিল। তারপর ইয়েতে ছিল পিকেতে এরকম ছিল মজার কিছু সিন। আমরা জোকারে একটা কথা বলি, যখন আমি ক্যাম্পাসে প্রথম আসি ফার্স্ট ইয়ারে, জোকারটা আমি করি। তো জোকারে আমি মেকআপ নিয়ে যাই আমাদের ক্যাম্পাসে একটা লিফটে শ্যুট করতে, ওয়াজেদ মিয়া বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে। তো সেখানে আসলে শ্যুট করার পারমিশন ছিল না। তো আমি যখন যাই, ওখানে যারা গার্ডের দায়িত্বে ছিলেন তারা আমাকে আটকিয়ে দেন, আমার টিমকে, যে এখানে এটা শ্যুট করা যাবে না। তখন উপর থেকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বের হলেন, আমি যদি ওনার পরিচয় জানি না। উনি বের হওয়ার পর আমাকে দেখে বললেন, আরে জোকার ভাই যে আসলে একটা ছবি তুলি। সো ওই আমি মেকআপ নিয়েছিলাম, উনি আমাকে ধরে আসলে একটা ছবি তুলেন। এরপর বললেন কি হয়েছে, আপনারা কি করবেন? বললাম যে একটা শ্যুট করতে চাই এখানে, আমাদের ছোট একটা শ্যুট। সো উনি ইনস্ট্যান্ট 2-1টা ফোন দিয়ে কথা বলে ম্যানেজ করে দিলেন। সেটা আমার জন্য একটা বড় পাওয়া, যে আমাকে চিনেন না কিন্তু ওই ক্যারেক্টারের যে ভালো লাগা, জোকার ম্যানেজ করে দিলেন। এরকম আমি যখন জোকারের মেকআপ নিয়ে রাস্তা থেকে হেঁটে যেতাম, সবাই তাকিয়ে থাকতো, ছবি তুলবে, জড়ো হতো মানুষ। নতুন হিসেবে তখন আমার খুবই ভালো লাগতো। আমি তখন মাত্র শুরু করেছি জোকার সিনেমাটা দিয়ে, যদিও এরপর অনেকগুলো কাজ করে ফেলছি, এখন এটা নর্মাল মনে হয়, কিন্তু তখন আমার কাছে খুব বেশি ভালো লাগতো এটার জন্য। আর এরপর মনপুরাতে আমরা একবার শুটে গেছি ক্যাম্পাসের বাইরে, তখন ছাগলের কাহিনী, এটা মজার কাহিনী। ছাগল তো কথা শুনে না, মানুষ তো কথা শুনে ভাই, বুঝছেন? তো ছাগল কথা শুনে, এখন ছাগলকে কিভাবে কথা শোনাবো? তো
তখন করলাম কি ওখানে আমরা একটা শ্যুটটা করি আশুলিয়া 60 ফিট নামে একটা জায়গায়। সেখানে বিশাল চারণভূমি, তার মধ্যে দেখি বেশ কিছু ছাগলের বাচ্চা, গরু আছে। সো ওখানে এখন প্ল্যান করলাম যে জোর করে হলেও কথা শোনাইতে হবে। সো আমরা এখন ছাগল জোর করে ধরছি। ছাগলকে তার কথা শোনানো যায়। হ্যাঁ, এখন জোর করে ধরায় চারপাশ থেকে মানুষজন দাঁড়ায় আছে এবং ওর ভয় দিয়ে এখানে বহির্বা বাসায় রাখছি। এবং ওর সাথে আমি খুব মজার গল্প করতেছি যে তোমার ভাবির সাথে আমার এই প্রণয় মানে ওই যে চঞ্চল স্যার যেটা বলতেছিলেন আর কি। সো জোর করে বসায় তার সাথে রোমান্টিক আলাপ, এটা খুব আমি এনজয় করেছি। সো এটা বেশ মজার ছিল এবং পরে ওকে ছেড়ে দেই আর কি আমরা ওখান থেকে। তার মানে শুটিং করতে গিয়ে বেশ মজার অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, এবং রিসেন্টলি একটা যেটা ছিচড়ে করলাম, এখানে একটা মজার সিন আছে। সেখানে আমার একটা ছোট ভাই, ও হচ্ছে বাবার চরিত্র করবে। ওর বয়স 23 বছর, বাবার চরিত্র 60 বছরের বাবার চরিত্র করবে। সো ওর ছেলেকে মাম্মিকে নিয়ে আসবে, এসে পরিচয় করাই দেবে সিনিয়র ভাইদের সাথে, ইয়া মেরা বেটা হে, মানে র্যাক যাতে না দেয় বা পরিচয় করিয়ে দিচ্ছে ইমিডিয়েট সিনিয়র ভাইদের সাথে। তো এসে ও আসলে হিন্দি বোঝে না, ও এসে বলতেছে আপকা মানে আপনারা কি সিনিয়র হলের, ইয়ে আপকা বেটা হে, ও মেরা বলতে গিয়ে আপকা বেটা বলতেছে। এটা বেশ মজা ছিল, হিন্দি জানে না, আর মেরা বেটা তো সে বলতে পারতেছে না, বলতেছে আপকা বেটা বারবার। সেরকম বেশ মজার সিন আছে। যখন আমি এই পিকের প্রথম লুক প্রকাশ করি, তখন থেকে দর্শকদের একটা মন্তব্য যে ডান্সিং কার আছে কিনা সিনে। আমি তার পরের দিন আলাদাভাবে পোস্ট করে এনশিওর করি যে হ্যাঁ ডান্সিং কারের সিন আছে। এবং এই শ্যুটটা যখন আমরা করি, তখন আমরা কি করবো, কার কোথায় পাবো, তখন আমরা ইনস্টান ক্যাম্পাসের মধ্যে থেকে একটা উবার ভাড়া নিলাম। উবার ভাড়া নিয়ে 1 ঘন্টার জন্য আমরা ওই সিনটা করি। এবং ওই সিনটা যখন করতেছি, আশেপাশে মানুষ এসে বলতেছে গাড়ি কেন যাচ্ছে। এবং আমরা যখন অন্যান্য শ্যুটের জন্য যাই, আমরা সাভারের বসুন্ধরা সিটিতে একটা শ্যুট করি, ওখানে একটা সিন থাকে। তো নায়িকা আসলে আমি আর আনুষ্কা শর্মা যে চরিত্রটা করেন, আমরা উঠতেছি লিফট থেকে এবং সে একটা ওড়না দিয়ে আমার মুখটা মুছিয়ে দেবে, পানিতে আমরা বৃষ্টিতে ভিজে আসি তখন। সো ওই সামনে যে থাকবে সে আবার টের পাবে না। সো ওই সিনটা আমরা করতেছিলাম। ওটা শ্যুট করার সময় একজন আমাকে বলতেছিল, ভাই আপনাদের কি ওই যে পিকের ওই ডান্সিং কারের সিনটা আছে তো? মানে মানুষজন খুব আকর্ষণীয় হয়েছে এই সিনটা। না, ডান্সিং কার অন্যরকম একটা সিন ছিল এটা, এবং এটা বেশ ভাইরাল হয়েছিল সেই সময়টাতে। মানে ডান্সিং কার বলতেই ব্যাপারটা অন্যরকম কিছু মিন করতো। যেহেতু আপনি এখন মোটামুটি পপুলার, আপনাকে অনেক মানুষ চেনে, তো এখন তো অনেক ভক্ত তৈরি হয়েছে, সেক্ষেত্রে মেয়ে ভক্তের সংখ্যা কেমন আছে? মোটামুটি ভালোই। প্রেমের প্রস্তাব কেমন আসে এখন? আছে, এটা নর্মাল। এটা আমি ধরে নিই যে ভক্ত হিসাবে, কাজের শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা অনেক কিছু বলতেই পারে বা করতেই পারে। আপনি কাজ করার আগে, মানে পরিচিতি পাওয়ার আগে প্রেমের প্রস্তাবটা কম আসতো, এখন বেশি আসছে, এরকম কোনো ব্যাপার? এটা তো স্বাভাবিক, এখন কাজ পরিচিতি বেড়েছে, কাজ করছি, মানুষজন। প্রেম করছেন কিনা, মানে সিঙ্গেল না মিঙ্গেল, একটু জানতে চাই। সিঙ্গেল। এত মানুষ প্রেমের প্রস্তাব দিচ্ছে, কাউকে ভালো লাগছে না, অ্যাকসেপ্ট করছে না কেন? ভালো লাগছে না তা না, ভালো তো লাগছে অবশ্যই, আমি তো মানুষ, ভালো লাগবেই মানুষকে। সো আসলে ক্যারিয়ার গড়ার সময় এখন কোথাও তাকাতে চাচ্ছি না, যে ক্যারিয়ার হোক, যে সঠিক মানুষের ঠিক সময়। বাংলা সিনেমার নায়কদের মতো একদম বউ বাচ্চা নিয়ে তারপরে সামনে হাজির হবেন, ব্যাপারটা কি এরকম? এরকম না, মানে সঠিক সময় আসুক, সঠিক মানুষ এমনি চলে আসবে। আচ্ছা, আমি জানি না, এখনো আসলে আসেনি, আসলে অবশ্যই জানাবো সবাইকে। কেমন মানুষ পছন্দ আপনার? সাদা সিধা, আসলে কেমন, আসলে এটা আসলে বর্ণনা করা যায় না আমার কাছে কেমন, যে সে তার মতোই থাকুক, আমি না আমার মতো করে তাকে ভালোবাসবো। তো ওটা এক্সপ্লেন করতে পারতেছি না যে কেমন দরকার। আচ্ছা, আমি আপনার সাথে একটা ছোট্ট গেম খেলবো। সেই গেমটা হচ্ছে, আমার একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে প্র্যাঙ্ক কল। তো আপনি হচ্ছে আপনার খুব কাছের একজন মানুষ, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার অনেক বান্ধবী আছে বিশ্ববিদ্যালয়ে, খুব কাছের বান্ধবী হয়তো আছে। তো সে এমন একজন বান্ধবীকে আপনি ফোন করে বিয়ের প্রপোজাল দিবেন। আপনি তাকে বিয়ের প্রপোজাল দিবেন, তার রিয়াকশনটা কি হয় সেটা আমি একটু জানবো। পরে আপনি বলে দিবেন যেটা প্র্যাঙ্ক কল ছিল বা সামথিং কিছু একটা। সো আমি একটু দেখতে চাই প্লিজ। ঠিক আছে, ফোন দিচ্ছি তাহলে। ওকে দর্শক, আমরা একটু দেখতে চাই যে তার বান্ধবীকে সে হঠাৎ করে ফোন করে সে বিয়ের প্রস্তাব দিবে এবং তার বান্ধবীর কি রিয়াকশন হয় সেটা আমরা একটু দেখবো। আমার তো ভয় লাগতেছে, ফোন দিচ্ছি। আমরা অপেক্ষমান, তার বান্ধবীকে সে কল দিচ্ছে। কল কি রিং হচ্ছে? হ্যালো হ্যালো, ইফাত। হ্যাঁ ইফাত, আমি জিশান বলছিলাম। দোস্ত, আমার একটু সিরিয়াস কথা আছে তোর সাথে।
তো অনেকদিন ধরেই ভাবছি বলবো, কিন্তু মানে বলার সুযোগটা হয় নাই আর কি। আচ্ছা এখন মানে খুবই সিরিয়াস ভাবে বলতেছি তোরে, উইল ইউ ম্যারি মি? এখন হ্যাঁ, সিরিয়াসলি। এখন কেমনে দোস্ত, তুই কই আমি কই? তো কখন? ফ্রি হইতে হবে তো না? না সেটা তো হবে, কিন্তু মানে তুই রাজি কিনা সেটা বলবি তো। রাজি? গ্রাজুয়েশন বাদে অ্যাসাইনমেন্ট করছিস তুই? অ্যাসাইনমেন্ট করে শেষ হলে তারপরে ভাববো না তুই এখন। আরে অ্যাসাইনমেন্ট তো আছে, ওটা তো থাকবেই, ওটা তো ধর আমাদের ক্লাসের বিষয়। বাট তোর যেটা বললাম মানে অ্যাসাইনমেন্ট ওইটার উপরে মার্ক ভাই সিরিয়াসলি। ওরে আমার লাইফ টাইমের অ্যাসাইনমেন্ট, এটা শোন না আগে, আমার লাইফ টাইমের অ্যাসাইনমেন্ট এটা, সিরিয়াসলি। লাইফ টাইমের অ্যাসাইনমেন্ট তো করা যাবে, কিন্তু যে অ্যাসাইনমেন্ট স্টার্ট দিতে ওইটার তো ডেডলাইন সামনে রে। দোস্ত আমি সিরিয়াসলি বলতেছি, উইল ইউ ম্যারি মি? আমি অনেক ভেবেচিন্তে বলতেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা ফিডব্যাকটা জানা, বল হ্যাঁ না কিছু, আমি শুনতে চাই তোর কাছ থেকে, আমি একটু শুনতে চাচ্ছি। তোকে এইভাবে কিভাবে বলবো? আগে তো জানতে হবে, বুঝতে হবে। হুট করে ফোন করে বললি তাহলে তার হয় না, তাই না? এই 3-4 বছর ধরে একসাথে আছি, আর কত বুঝবি? না 3-4 বছরে তোর এরকম কোনো সাইন দেখি নাই, আমি বুঝবো। বলতে পারিস, একটু আশায় তো রাখতে পারিস না, তাই না, যে সামথিং হবে বা হতে পারে। আচ্ছা মাথায় রাখলাম। আচ্ছা তার মানে তাহলে হবে, বুঝে ধরে নিলাম এটা, হ্যাঁ। হবে কি হবে না সেটাকে দেখাবো। দেখা তো হবেই, আমি একটু পরেই তোর সাথে দেখা করবো সামনাসামনি, আমি সেজন্য আগে একটু প্রি প্ল্যান মানে তোর মতামতটা শোনার জন্য আসলে ফোন দিলাম। হ্যাঁ তুই প্ল্যান করতে থাক দোস্ত। হবে তাহলে। দোস্ত আমি হচ্ছে বাংলা বিষয়ে একটা প্রোগ্রামে আসছি, আনন্দ আড্ডাতে, এখান থেকে। আচ্ছা এই যে হোস্টে, আমি জানি ড্রামার স্টুডেন্ট যে ড্রামা করবে এটা নিয়ে তার মানে কি হচ্ছে আপনি, আর আমরা পড়ি না। তার মানে কি আপনি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এটা এরকম প্র্যাঙ্ক কোনো কল এরকম কিছু? না এরকম কিছু না, কিন্তু আসলে এই ব্যাপারগুলো ট্রেন্ডের মধ্যে তো কমন ব্যাপার, তাই না? তার মানে হচ্ছে হ্যাঁ, চল বিয়ে করে বিয়ে ব্যাপারটা বললে বুঝে যায় যে ব্যাপারটা সিরিয়াস কিছু না। আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি এতক্ষণ মানে আমরা তো ভেবেছিলাম যে আপনি মানে সিরিয়াসলি বলছেন, তার মানে এটা সিরিয়াস ছিল না, রাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আর আনন্দ আড্ডা দেখার জন্য আহ্বান জানালাম আপনাকে। আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত, দেখা হবে ক্যাম্পাসে এসে, হ্যাঁ, এবং লাভ ইউ, দেখা হবে। ওকে 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 বাই। আমি তো মানে ধরে নিয়েছিলাম যে আপনার বিয়ের বন্দোবস্ত হয়ে যাচ্ছে। আমার খুবই ভালো বন্ধু। আচ্ছা ওকে, ইফাতকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আমরা জিসান ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে থাকে না যে প্রিয় অভিনেতা বা হচ্ছে যে মানে আইডল, আপনার এরকম কেউ আছে কিনা? হ্যাঁ, আমার আইডল চঞ্চল চৌধুরী স্যার, এবং আমার বড় ইন্সপায়ার হুমায়ুন ফরজি স্যার, ক্যাম্পাসের বড় ভাই সেই হিসেবে। আপনি যদি এই মুহূর্তে যদি সিনেমায় অভিনয় করার অফার পান, তো আপনি বাংলাদেশের যদি নায়িকা, এখন বর্তমান সময়ে যারা নায়িকা আছেন তাদের মধ্য থেকে কাকে সিলেক্ট করবেন? মানে আপনাকে অপশন দেওয়া হলো যে নায়িকা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন, তো কাকে সিলেক্ট করবেন? নায়িকা কাজ তো অনেকের সাথেই করতে চাই, এভাবে আসলে এককভাবে নাম বলাটা মুশকিল, অনেক গুণী গুণী অভিনেত্রী আছেন বাংলাদেশে। ইয়ে থেকে বাংলাদেশে কোন অভিনেত্রী আপনার পছন্দের বা ভালো লাগে? বাংলাদেশের মধ্যে এটা একটা টাফ কোশ্চেন। সুবর্ণা মুস্তাফা পছন্দের, উনি অনেক। আচ্ছা, তারপর নুসরাত তিশা আপু, তিনিও পছন্দের। মেহেজাবিন আপু। আপনার নিজের নায়িকা হিসেবে আপনি কাকে পছন্দ করছেন? আমি সেই ব্যাপারটা জানতে চাচ্ছি। নিজের নায়িকা হিসাবে তো সেম এজ দেখতে হবে বা কাছাকাছি বয়সের। বর্তমান সময়ে তটিনী খুব ভালো করছেন, আমি ওনার অভিনয় এক্সপ্রেশনে মুগ্ধ। যদি কখনো সুযোগ হয় একসাথে কাজ করতে চাই তার সাথে। এরকম কখনো হয়েছে যে আপনি ক্যাম্পাসে প্রথমে এসেছেন, কাউকে দেখে ক্রাশ খেয়েছেন, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি, বাট এখন তো আপনি পরিচিত পপুলার মুখ, তো এখন কি মনে হয় যেন এখন বললে হয়তো বা মানে কাজে হতে পারে, এরকম মনে হয়? এরকম কেউ আছে? ক্রাশ তো থাকবেই, এটা স্বাভাবিক, ভালো লাগা থাকবেই। সো তখন বললে যদি না হতো, এখন বলে যদি হয়, তাহলে তো সে আমাকে ভালোবাসলো না, আমার কাজকে, আমার অবস্থানকে ভালোবাসলো।
সো আমি যেমন, আমাকে যদি এমন অবস্থায় কেউ ভালোবাসে, এটাই আমি অ্যাকসেপ্ট করব। হয়তো বললে হয়তো হয়ে যেতে পারে, আমি জানি, কিন্তু এখন আর বলবো না। কারণ তখন বললে যদি হতো, বা আমি তখন যদি তাদের থেকে পজিটিভ কোনো সিগন্যাল পেতাম, বুঝতে পারতাম, তারা তো বুঝতো অ্যাটলিস্ট। কাউকে আপনি পছন্দ করেন, সে বুঝবে। মেয়েরা এটা একটা তাদের কমন শক্তি যে তারা বুঝতে পারে, ওই 2 মাইল দূর থেকে তাকালেও তার দিকে কেউ বুঝতে পারে। সো সেখানে যদি তাদের থেকে পজিটিভ সাইন, মানে কোনো সিগন্যাল তখন না পাওয়া যায়, তো সেক্ষেত্রে এখন আমার তরফ থেকে আর পজিটিভ সিগন্যাল আমাদের কোনো মানে হয় না। হ্যাঁ, এরা অনেকে আমাকে পরবর্তীতে ইনবক্স করেছে বা কথা বলেছে, কিন্তু ওই তো, তারা তো আমাকে না, হয়তো বা বর্তমান পজিশনের দিকে ভালো লাগে জন্মেছে। একটু গান শুনতে ইচ্ছা করছে আমার। আপনি থিয়েটারে পড়েন, মানে নাট্যকলায় পড়েন, একটু গান, বেসুর গলা প্রোগ্রামটা নষ্ট হয়ে যায়। বেসুর গলায় একটু গান। আমি দর্শকদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি কখনো গান করিনি। সো আমার গলাটা মাফ করে দিবেন। আমি আচ্ছা, আমার পছন্দের একটা গান, কিন্তু আমি গাইতে পারি না, মাঝে মধ্যে বাথরুমের মধ্যে বসে একটু আওড়াই। সেটা হচ্ছে, শুরু করলাম, আপনি আমার সাথে ধরেন, তাহলে একসাথে গাই। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার বালাখানি, ও দিও তোমার বালাখানি, বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। খুব কঠিন কঠিন গান আসলে, আমি সুর জানি না, নিজের মতো করে বললাম। ওকে, আমি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনার নতুন যে কাজগুলো করছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। আর নতুন আসলে আমরা একটা মৌলিক কাজের পরিকল্পনা হাতে নিয়েছি, কারণ দর্শক আমাদের অলরেডি, আমরা 10টি সিনেমা নিয়ে কাজ করেছি, সবাই আমাদের মৌলিক কাজ দেখতে চাচ্ছে। সো আমরা রিসেন্টলি আমরা গল্প বাছাইয়ের প্রক্রিয়াটা চলছে, খুব শীঘ্রই হয়তো একটি থ্রিলার রোমান্টিক ঘরানার কোনো কাজ আসবে। আমরা ফুল লেন্থ সিনেমা হবে নাকি স্বল্প দৈর্ঘ্য? 40 মিনিটের মাথায়, মানে ডিউরেশন মাথায় আছে। আমরা স্বল্প দৈর্ঘ্যই বলা যায়, কারণ আমাদের তো এত বড় সিনেমার বাজেটটা এখন আমরা পাবো কিনা জানি না। যদি কোনো প্রডিউসার বা স্পন্সর প্রতিষ্ঠান আমাদের পাশে দাঁড়ায়, আমরা করতে পারবো। আমরা আমাদের অ্যাবিলিটি দেখিয়েছি, তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, আমরা পারবো। আচ্ছা, আপনার যারা দর্শক আছে বা ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? নতুন হিসাবে অবশ্যই সবসময় আপনাদের সাপোর্ট আমরা কামনা করি, দোয়া সমর্থন সব কিছুই আমরা চাই। আমরা নতুন কাজ করছি, ভুল হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, মানুষই তো। সো সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে বলবেন, আমরা শুধরে নেব। সো আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সবাই আমার জন্য, আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ। জিসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আড্ডা দিতে দিতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আনন্দ আড্ডার সঙ্গেই থাকবেন।